ভিসা, সেটাও তো একটা সমস্যার বিষয় হয়ে দাঁড়াবে। না, ভিসার ব্যাপারে আমি চীনের সাথে জানি ওরা অনেক লোক, এই যে ছোট ব্যাগেজ ব্যবসায়ী বললাম না, হুম হুম। এরা একদিনে 15-20টা ভিসা গিয়ে করে নিয়ে আসে, আর ওরা একটু চার্জ করে, ধরুন 2,000, 3,000, 4,000, 5,000, আর দালালরা কিছু নেয় 6, 7, 10,000 টাকায় খুব ভালো একদিনে ভিসা পাওয়া যায়, এরকম ব্যবস্থা আছে। তো ওদের ভিসা আবার, ইন্ডিয়ার ভিসাটা কিন্তু অনেকটা কঠিন। কিরকম, যে ইন্ডিয়ায় ভিসা দিলে তারপরে একটা যৌক্তিক কারণেই ওটা চেক আপ করতে হয়, কে যাচ্ছে, কি অবস্থায় যাচ্ছে। আর ওরা কিন্তু, চায়নারা ওই এত চিন্তা করে না, একেবারে বড় ধরনের যদি কোনো সন্ত্রাসী টন্ত্রাসী না হয়, হুম হুম। তাহলে ওরা ফাটাফাট বাংলাদেশিদের ভিসা দিয়ে দেয়। আচ্ছা। ভিসার ব্যাপারটা ওরকম সমস্যা না। তবে এখন আবার তারা কি নতুন করে চিন্তা করছে কিনা আমি জানি না, তার কারণ জঙ্গি জিহাদি, তারপরে ইসলামিক কারবার তো ওখানে খুব একটা পাত্তা পায় না, এখানে চায়নায়। এটা এমনিতেই তো আমরা দাদা জানি, এটা ওখানে কিন্তু এই পৃথিবীময়। উইঘুর মুসলিমদের নিয়ে কিন্তু একটা সমস্যা বা একটা যে সমস্যার যে বাতাবরণ সেটা কিন্তু ওখানে রয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে যখন এই উইঘুর মুসলিমদের ওপরে একটা সমস্যার বিষয় রয়েছে, তাহলে কি চিকিৎসা করাতে যাওয়াটা খুব ফ্ললেস হতে পারবে? না, আমার মনে হয় যে এইখানেও ভিসার ব্যাপারটা তারা যদি যায়, সেহেতু অনেক পরে, 5 বছর লাগবে একটা হসপিটাল বানাইতে। 1 বছরে ওরা হসপিটাল বানাইয়ে সব অ্যাপারেটাস নিয়ে বসানো টসানো সব মিলে একেবারে রেডি করা, ট্রিটমেন্ট দেওয়ার জন্য তৈরি করতে মিনিমাম 5 বছর লাগবে। চায়নারা অনেক দ্রুত করতে পারে, কিন্তু এখানে নির্ভর করবে তারা তারা যে বলছে, অনেক ডিপ্লোম্যাটিক ওয়েতে মানুষ অনেক কথা বলে, কিন্তু ইমপ্লিমেন্ট করতে গিয়ে দেখা যায় যে অনেক সময় মাঝ পথে থেমে যায়, অথবা আহ, বন্ধই হয়ে যায়, অথবা আস্তে ধীরে চলে, আরো কন্ডিশনালিটি আসে, অনেক ঝামেলা আছে এগুলো। সরি। তো এত বড় দীর্ঘদিনে বাংলাদেশের মানুষ কিন্তু ভারতকে, সবাই তো আর ভারতকে গালি দেয় না। হুম হুম। যারা গালি দেয় তারাও ব্যবসা করতে যায়, তারাও বাজার করতে যায়। আমার বাবা বিয়ের সদাই করতে গেছিল, আমার দাদাও বিয়ের সদাই করছে কলকাতা থেকে। তো এখনো যারা ভারত বিরোধী, তারা বহু লোক আপনি দেখবেন, খোঁজ নিয়ে দেখেন, তারা ওই কাপড় চোপড় কিনতে, এবং পৃথিবী না, ভারত না দেখলে পৃথিবী দেখা হয় না, এই ধরনের অনেক টুরিস্ট স্পট আছে। আমাদের ছেলেরা তো কাশ্মীর পর্যন্ত চলে হুম। যায় মোটরসাইকেল চালায়, দেখলাম তো। তো এই যে যে একটা সুন্দর একটা সহযোগিতা এবং একটা ইয়ার যে একটা বাতাবরণ তৈরি হয়েছে, এই জিনিসটা, এই আমাদের, আপনি দেখবেন আমাদের টুরিস্ট, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র টুরিস্ট, 2 জনের এক টুরিস্ট, 6 জনের এক টুরিস্ট, 10 জন 20 জনের ট্যুরিজম একটা আছে। এরা দীর্ঘক্ষণ, এদেরকে ইউটিউব খুললেই তো দেখি ওদের বিজ্ঞাপন, ওরা কাশ্মীরে যাচ্ছে, কোথায় কোথায় যাচ্ছে, তারপরে উম, বিভিন্ন জায়গায়, ভারতের তো অনেকগুলো হুম। স্পট আছে। তো ভারত, ইভেন তারা পাকিস্তানেও চলে যায়, ওখান থেকে ইয়া হয়ে পাকিস্তানে গিয়ে তারা ঘুরে আসছে এসব। এখন যে এটাকে মানে বিশাল একটা একটা সম্পর্কের ব্যাপার, একটা মানুষের বোঝার দরকার ভাষা, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার তো চায়নায় আপনি তো ভয়াবহ। হ্যাঁ, আপনি একেবারেই দুই দাদা আপনি ঘন্টা ধরে, আমাদের সঙ্গে থাকুন। এই যে হঠাৎ করে মোহাম্মদ ইউনুসের পাখির চোখ হয়ে রয়েছে চীনের এই ছোট্ট শহর, সত্যিই কি কলকাতাতে গিয়ে ট্রিটমেন্ট করাতে যতটা সহজে করানো সম্ভব হয়, এতটাই কি জলের দরে চীনের এই ছোট্ট শহরে গিয়ে চিকিৎসা করানো সহজ হবে? হ্যাঁ, এটা কি আপনি, যে টাইম এন্ড মানি দুটেই বেশি লাগবে, ওখানে সময় লাগবে বেশি এবং পয়সা খরচ হবে বেশি। আমি 1996-এ কুমিং এ গেছি, একটা সম্মেলনে, কনফারেন্স, ইন্টারন্যাশনাল গ্লোবাল কনফারেন্স ছিল এটা। এটা আংটাডের উদ্যোগে ছিল, ওটাকে এসএমএস, স্মল অ্যান্ড মিডিয়াম সাইজ এন্টারপ্রাইজেস, এটা জাতিসংঘের উদ্যোগে হয়েছিল। আমি সেখানে 96-এ গিয়েছিলাম, সেখানে আমি যা দেখে আসছি, তারপরে কুমিং আমি যাইনি। হয়তো ডেভেলপমেন্ট, আরো অনেক ডেভেলপমেন্ট আছে, কিন্তু কুমিংটা চায়নার যে বড় বড় শহর তার তুলনায় এটা একটা মফস্বল শহর। ধরুন আমাদের যেমন হ্যাঁ, মানে যেভাবে নোয়াখালী। মোহাম্মদ ইউনুস প্ল্যান করছিলেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে তাও যদি আমি মেনে নিতে পারতাম যে বেজিং বা ইউহান এই রকম বড় বড় জায়গায় যাওয়ার কথা হচ্ছে, তাও সেটা একটা মেনে নেওয়া যেত। তা বলে এই ছোট্ট একটা শহর কুনমিং। হ্যাঁ, কুমিংটা তো কাছাকাছি এই হিসেবে হয়তো মনে করছে, কিন্তু যে ইনফ্রাস্ট্রাকচার, যে ফ্যাসিলিটিস সাংহাই, বেজিং এখানে আছে, সেটা তো কুনমিং এ প্রশ্নই ওঠে না। এটা তো আমি বললাম একটা মফস্বল শহরের মতো ওদের। তো সেখানে বাংলাদেশের কাছাকাছি বলে বাংলাদেশে ওরা রিকোয়েস্ট করছে,
সেই জন্য চায়না, আমি ইয়াতে আপনারা বুঝবেন যে চায়না কিন্তু ওই সহজে একটা দেশের সাথে বা একটা ইয়ার সাথে, সরকারের সাথে ইয়া ভাঙতেও যায় না, আবার গড়তেও সময় লাগে এদের। তো আমার মনে হয় না যে চায়না এখনো ইয়ারে ইনুসের কথা মতো আর ইনুসের লোকজনের কথা মতো তারা মেজর কোনো সিদ্ধান্ত নেবে, এইটা আমার কাছে মনে হয় না। আমি চাইনিজদেরকে, চাইনিজ ডিপ্লোম্যাটদের সাথে আমার তো সাংবাদিক হিসেবে অনেক যোগাযোগ ছিল। ওরা প্রায় আমাকে দাওয়াত করতো, যেমন ইন্ডিয়া দাওয়াত করতো তেমন চায়নারা দাওয়াত করতো, ব্রিটিশ, আমেরিকান সবাই সাথে আমার যোগাযোগ ছিল। তো তাদের কাছ থেকে আমরা তো ইন্টারাকশন হয়েছে, রেগুলার ছিল, আমি বুঝতে পারছি। চায়না কিন্তু এত সহজে, ধরুন বন্ধুত্ব হারাতেও আবার ওরা একেবারে মেজর কোনো কিছু না হলে ওরা চেষ্টা করে টিকে থাকার জন্য, বন্ধুত্ব রক্ষা করার জন্য। আর সিমিলারলি ইন্ডিয়াও তো অনেক কিছুর পরেও গালিগালাজ শুনেও তারা চেষ্টা করে আরো তাদের কনফিডেন্সে যাওয়ার জন্য। যাই হোক, তবে ব্যবসা এইভাবে হঠাৎ করে, ধরুন আমি ইচ্ছা হলো না আমি অমুকের সাথে এটা করব না, এটা হচ্ছে জিদের ব্যাপার। এটা জিদ করে কিন্তু কোনো ব্যবসা ট্যাবসা হয় না। আমি তো প্রথমে বললাম, ব্যবসা হলে এটা ফিজিবিলিটি স্টাডি করতে হবে, আমাদের লোকজনের যে কমিউনিকেশন কেমন হবে, ওখানে যে তারা কতটা কমফোর্ট ফিল করবে, কতটা কনফিডেন্স থাকবে তাদের, ওদের ট্রিটমেন্টের উপরে, ওদের ডাক্তারদের উপরে, এগুলো অনেক কিছু বিষয় আছে। এবং এটা আরো একটা বিষয় আছে দাদা, সেটা হচ্ছে যে কলকাতার সঙ্গে, কলকাতার মানুষ বা কলকাতার যা অ্যাম্বিয়েন্স, তার সঙ্গে ঢাকার অর্থাৎ বাংলাদেশের মানুষের খাদ্যাভ্যাস থেকে শুরু করে, সংস্কৃতি থেকে শুরু করে, ভাষাগত দিক থেকে শুরু করে অনেকটা মিল রয়েছে। সেখানে খুব সহজে গিয়ে আপনি খাপ খাইয়ে নিতে পারবেন। কিন্তু চীনা সংস্কৃতি, চীনের ভাষা, সেখানকার যে অ্যাটমসফিয়ার, সেটার সাথে খাপ খাইয়ে নেওয়াটা কি এতটাও সহজ হবে? এবং আমরা যে পরিস্থিতিতে কথা বলছি সেটা হচ্ছে চিকিৎসা করানো, অর্থাৎ মেডিকেল এমার্জেন্সি আর 5টা এমার্জেন্সির মতন ভীষণ গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই পদক্ষেপটা কি সত্যিই সমীচীন? এটা একদম, এটা একটা সহযোগিতার ক্ষেত্র তৈরি করা যায়, কিন্তু সেটা তো আগে তার ফিজিবিলিটি স্টাডি করতে হবে, বুঝতে হবে এইভাবে এটা হয় কিনা। আপনি তো বললেন যে বাংলাদেশের লোকজন তো মনে করে, ওখানে কমফোর্ট ফিল করে ক্যালকাটা গেলেই, যে হ্যাঁ একটা আমাদের জায়গায়, আমাদের নিজের জায়গায় এসে একটা নিজের টান থাকে। আমাদের নিজের জায়গায়। এটা তো আমি তো আগেই বললাম যে আমার বাবা, আমার দাদা, তারা তো ক্যালকাটায় করছে, সবসময় যাতে গোয়ালন্দ থেকে ট্রেনে উঠে চলে যেত শিয়ালদা। তো এই তো কমিউনিকেশনটা তো খুব সুন্দর কমিউনিকেশন। এবং এইটাও বাংলাদেশটাও এই আমাদের যে এখনকার ভূখণ্ডটা একেবারে তো শেষ প্রান্তে, তো সেদিক দিয়ে আমাদের মানুষের সাধারণ একটা ন্যাচারাল থাকে যে যে আমরা কলকাতা যাব, আমরা ওখানে সিনেমা দেখতে গেলেও যাব, বাজার করতে গেলেও, শপিং করতে, এবং আরো একটা অনেক বিষয় কিছু রয়েছে, আছে।